3 tahun gue jadi mesin pembunuh mereka. Gak kehitung pembantahan yang udah gue lakuin. গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং ইন্দোনেশিয়ান সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য নাইট কামস ফর আস। এবং সত্যি বলতে আমি যখন এই সিনেমাটার কাহিনী দেখেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং এত অল্প বাজেটে এইরকম একটা গ্যাংস্টার সিনেমা যে তৈরি করা যায়, মানে সিনেমার ভিডিওগ্রাফি বা অ্যাকশন ওইরকম আহামরি হলিউড লেভেলের নয় বা সাউথ কোরিয়ান বা থাই লেভেলেরও নয়, বাট কাহিনীটা অনেক দম ছিল। এবং আশা করছি তোমরা এই সিনেমাটি অনেক পছন্দ করবে। এবং ইন্দোনেশিয়ার এই সিনেমা থেকে বাংলাদেশেরও বেশ কিছু শেখার রয়েছে, যে এত অল্প খরচে এত সুন্দর সিনেমা তৈরি করা যায়। তো যাই হোক, সিনেমাটির রানিং টাইম হচ্ছে 2 ঘন্টা এবং সিনেমাটির IMDb রেট হচ্ছে 10-এর 6.9। এবং এই সিনেমাতে আমরা দেখব যে একজন গ্যাংস্টার যে মানুষদেরকে খুন করে বেড়াতো, কিন্তু হঠাৎ করেই তার ভেতরে মনুষ্যত্ব জেগে ওঠে, কিন্তু তারপর তাকে মারার জন্য তার গ্যাংস্টারই তার পেছনে পড়ে যায়। তবে এটা নর্মাল অন্যান্য গ্যাংস্টার সিনেমার মতো নয়। এখানে রয়েছে তোমার রোমান্স, এখানে রয়েছে তোমার ইমোশন, এখানে রয়েছে বন্ধুত্ব, অনেক কিছু রয়েছে আর কি। তো যাই হোক, খুবই সুন্দর এই থ্রিলার অ্যাকশন অ্যাডভেঞ্চার ড্রামাটা চলো আমরা খুবই সংক্ষেপে জানি। আর তার আগে ছোট্ট একটা ব্রেক রয়েছে এবং ব্রেকটা তুমি কাইন্ডলি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে, কোনো সমস্যা নেই। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতেই আমরা 6 সিজ নামে একটা গ্রুপকে দেখতে পাই, যেটা 6 জনের একটা গ্রুপ, আর এইটা খুবই গুপ্ত একটা গ্রুপ আর কি। এবং এই 6 সিজ মূলত মনে করো নেভি সিল যেরকম রয়েছে বা র্যাব যেরকম রয়েছে সেই রকম একটা সংগঠন, কিন্তু তারা কাজ করে সন্ত্রাসী সংগঠনের জন্য। মানে বড় একটা সন্ত্রাসী সংগঠন রয়েছে যাদের নাম হচ্ছে গ্যাং ট্রাইড, তাদের একটা ইউনিট। এবং তারা ইস্ট এশিয়ায় বা পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং তোমার কি বলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে তারা তাদের এই যে মাদক চোরাচালান, নারী পাচার এর সাথে জড়িত। এবং ওইসব এরিয়ার প্রায় 80% বিজনেস তারাই কন্ট্রোল করে। তারা সকল ধরনের ড্রাগস এবং যত নারী পাচার করা যায় সবকিছুতে তারা জড়িত। তো এর পরের দৃশ্যে আমাদের ভিয়েতনামের সমুদ্রের তীরের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে রেইনা নামের একটা মেয়ে বেহুশ অবস্থা থেকে জেগে ওঠে। মেয়েটা সম্পূর্ণভাবে ঘায়েল ছিল। তো রেইনা যখন সমুদ্রের কিনারে তার গ্রামের দিকে বা বস্তির দিকে তাকায়, সে আটকে ওঠে। সে দেখতে পায় হাতিয়ার নিয়ে কিছু লোকজন তাদের গ্রামবাসীদেরকে হত্যা করছে এবং রেইনার চোখের সামনেই তার বাবা মাকেও মেরে ফেলা হয়। আর এই কাজটা করেছে হচ্ছে এই 6 সিজ নামের এই 6 জনের এলিট ফোর্স। তো এরপরে 6 সিজ এই লাস্ট যে পার্সন এই গ্রামের রেইনা, তার দিকে বন্দুক তাক করে। তো ছোট্ট মেয়ে রেইনা ভয়ে কাঁপতে থাকে, কারণ তার সামনে পুরো গ্রামবাসীকে মেরে ফেলা হয়েছে। বাট এইখানে এই 6 সির মধ্যে আমরা একজন পার্সনকে দেখতে পাই যে বর্তমানে এই 6 সিকে লিড করছিল। তার নাম হচ্ছিল ইতো এবং সে আমাদের এই সিনেমার মেইন চরিত্র। তো ইতোকে সবাই বলে ওই মেয়েটিকে মেরে ফেলার জন্য, মানে প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য। কিন্তু ইতো তখন কোন একটা কিছু ভাবে ওই মেয়েটার দিকে তাকিয়ে এবং উল্টো ঘুরে তার যে 6 সিজ রয়েছে তাদের উপর গুলি করে সবাইকে মেরে ফেলে। আর তারপর ইতো করে কি রেনাকে নিয়ে চলে আসে হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। আর জাকার্তায় পৌঁছে সে তার বিদেশি গার্লফ্রেন্ড সিন্তার বাড়িতে যায়। আর সিন্তার সাথে কিন্তু ইতোর প্রায়
3 বছর পরে দেখা হয়েছিল। আর শিনতা তো ভেবেছিল যে এতদিনে হয়তো ইতো মারাই গিয়েছে। তো যাই হোক, শিনতা যখন রাগারাগি করে তখন ইতো বলে, আমি আসলে সন্ত্রাসী সংগঠনের জন্য কাজ করি, তো এর জন্য আমি তোমার জীবনকে বিপদে ফেলতে চাইনি, আর তাই তোমার কাছ থেকে আমাকে দূরে রেখেছিলাম। তো যাই হোক, ইতোর আঘাত পাওয়ার স্থানে চিকিৎসা দেওয়ার জন্য চিন্তা করে কি ফাতিহ নামের ইতোর এক বন্ধুকে ডাকে। এবং উল্লেখ্য, ইতোদের আগে একটা সেপারেট গ্যাং ছিল যেখানে ফাতি ইতো একসাথে কাজ করত। তো ফাতি তখন ইতোকে বলে, তুই রেনাকে বাঁচাতে গিয়ে গ্যাং ট্রাইডের তো নিয়ম ভঙ্গ করেছিস, ওরা তো তোকে বিদ্রোহী ঘোষণা করে তোকে খুঁজতে শুরু করে দিয়েছে, পুরো আন্ডারওয়ার্ল্ডে তোলপাড় শুরু হয়ে গিয়েছে তোকে মারার জন্য। এবং এখানে ফাতি ইতোকে বুদ্ধি দেয়, তুই ইন্দোনেশিয়া ছেড়ে চলে যা, এমন একটা জায়গায় যা, তুই দক্ষিণ কোরিয়াতে চলে যা। বাট ইতো তখন বলে, এই মেয়েটাকে আমি সুরক্ষিত করতে চাই, কিন্তু দেশ থেকে আমি যদি বেরোতে চাই বা দক্ষিণ কোরিয়া যেতে চাই তাহলে আমার টাকার প্রয়োজন, এর সাথে আমাদের দুটো পাসপোর্টও লাগবে। আর আমি যদি এখানে থাকি তাহলে তোর জীবনও সমস্যায় পড়বে, আমার গার্লফ্রেন্ডের জীবনও সমস্যায় পড়বে। আর এর সাথে ইতো ফাতিহকে আরো বলে, আমার ঠিকানা কিন্তু কাউকে বলিস না। তো ফাতিহও তখন বলে, দেখ আমাদের গ্যাংয়ে এখন শুধুমাত্র ববি আর বিষ্ণুই বেঁচে রয়েছে, আর আমাদের যে আরেকটা বন্ধু অ্যারিয়ান, ও কোথায় রয়েছে? ও তো তোর অনেক পুরনো সাথী ছিল। তো আমাদের ইতে তখন বলে, ও তো ম্যাকাউতে থাকে এবং ও ট্রাইড গ্যাং এর সাথেই কাজ করে এবং তাদের একটা নাইট ক্লাব দেখাশোনা করে। তো এরপর আমাদের সেই নাইট ক্লাব দেখানো হয় ম্যাকাউর, যেখানে কিছু ছেলে আর একটা মেয়ে ওয়েটারের সাথে মিসবিহেভ করছিল। তো এরিয়ান তখন সেখানে আসে এবং ওই ছেলেদেরকে অনেক খারাপ ভাবে মারে এবং মারতে মারতে একবার হাত পা ভেঙে দেয় এবং তারপরে বলে, আমি চাই না তোদের মতো ফালতু পোলাপান আমাদের ক্লাবে আসুক এবং আমাদের মেয়েদের ডিস্টার্ব করুক। তো এখানে আমরা বুঝতে পারি ওদের যে বন্ধু বান্ধব সবাই খুব ডেঞ্জারাস। আর তখনই আরিয়ানের কাছে 6 সিজের একজন কমান্ডার যার নাম হচ্ছে চিয়েন, তার কল আসে। আর চিয়েন ও হচ্ছে চাইনিজ একজন পার্সন, সে আর কি মনে করে ওই বিশাল গ্যাংয়ের না এই পূর্ব এশিয়ান সেক্টরটা নিয়ন্ত্রণ করে। তো চিয়েনও তাকে 6 সিজের সাথে যে ইতো বিশ্বাসঘাতকতা করেছে মানে ওর বন্ধু, সেই কথাটা জানায় এবং বলে ইতো একটা বাচ্চা মেয়েকে বাঁচানোর জন্য তার নিজের সহযোগীদের মেরে দিয়েছে এবং যেহেতু 6 সি এখন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, তো তুই যদি চাস তোকে আমরা 6 সিজের কমান্ডার বানিয়ে দিতে পারি, কিন্তু এর জন্য ইতোকে মারতে তোকে সাহায্য করতে হবে। আর আমরা জানি ইতো তোর বন্ধু, তুই কি এটা করবি? তো আরিয়ান বলে, কোনো সমস্যা নেই, আমি অফার অ্যাকসেপ্ট করব। তো অফার অ্যাকসেপ্ট করে আরিয়ান করে কি জাকার্তার উদ্দেশ্যে রওনা হয়, আই মিন ইন্দোনেশিয়া। এবং ফ্লাইটে বসে আরিয়ান তার অতীতকে স্মরণ করতে থাকে। তো তারা সেই দিন মনে করে যেই দিন সে আর ইতো এই ট্রাইড গ্যাংয়ে যুক্ত হয়েছিল এবং যুক্ত হওয়ার সময় তারা সেই দিন শপথ করেছিল তারা সারা জীবন এই ট্রাইড গ্যাংয়ের সেবা করবে। তো এই কথা মনে করতে করতে আরিয়ান জাকার্তা এসে পৌঁছায় আর তখন তার সাথে সাক্ষাৎ হয় এলমা এবং এলেনার সাথে এবং তারাও চিয়েনহুর জন্য এনফোর্সের হয়ে কাজ করে, মানে এরা আর কি মনে করো কিলার। তো এখানে চিয়েনহু আরিয়ানকে জানায় যে কেন তারা ওই ভিয়েতনামের বস্তির মানুষদেরকে মেরেছে। আসলে ওই বস্তির মানুষকে দিয়ে মানে মনে করো আমাদের দেশে যেমন রোহিঙ্গা রয়েছে তাদেরকে দিয়ে যেমন বার্মা থেকে বাবা আনা হয় ইয়াবা, তো এরকম ওদেরকে বা উদ্বাস্তু দিয়ে ড্রাগ সাপ্লাই করা হতো বর্ডার দিয়ে, মানে তাদেরকে কেউ সন্দেহ করতো না, বর্ডার আটকাতো না, তো ওদেরকে দিয়ে ড্রাগস পাচার করা হতো। কিন্তু ওই গরিব মানুষ করেছিল কি ওরা নিজেরাই কিছু ড্রাগস বিক্রি করে দিত, 2 নম্বরই করতো। তো এই জন্য ওদের সবাইকে মেরে ফেলা হয়েছে। আর তারপর জিএনও আসে আসল কথায়, তোর বন্ধু ইতোকে মারতে হবে হচ্ছে বদলা নেওয়ার জন্য, আর রেনাকে মেরে ফেলতে হবে এই কারণেই যাতে ওই সমুদ্র তীরে ঘটে যাওয়া বা ওই বস্তি যে আমরা উড়িয়ে দিয়েছি এই ব্যাপারটা দুনিয়ার সামনে না আসে। এবং যদি এটা দুনিয়ার সামনে আসে তাহলে আমাদের ট্রাইড গ্যাং এর উপর বিভিন্ন দেশের সরকারদের নজর পড়ে আসবে এবং আমাদের ট্রাইড গ্যাং এখন থেকে এই ইন্দোনেশিয়াতেও ভালো মতো কাজ করা শুরু করবে এবং তুই যদি সফল হস তাহলে ওই পুরো ইন্দোনেশিয়ার দায়িত্ব আমরা তোকে দিয়ে দেবো। মানে ইতো আর রেনাকে মারতে পারলে পুরো ইন্দোনেশিয়ার মালিক হয়ে যাবে আমাদেরকে আরিয়ান। আর এরপর আমরা ফাতের ফ্ল্যাটে ইতো আর রেনাকে দেখতে পাই যাদের পাসপোর্টের জন্য ছবি তোলা হচ্ছে। আর তখন এখানে ওদের আরেকজন গ্যাং মেম্বার যার নাম হচ্ছে ববি, সে আসে আর কি একটু পাগলা টাইপের এবং সে বলে আমাদের গ্যাংয়ের একজন মেম্বার ইওয়ান আমার সকল টাকা চুরি করে চলে গিয়েছে, আমাকে স্ক্যাম করেছে। আর ইওয়ানের একটা কষাই শপ রয়েছে এবং ওই কষাই শপের আড়ালে ও ড্রাগসের বিজনেস করে আর ওর সাথে ড্রাগসের বিজনেসের জন্য আমি ওকে টাকা দিয়েছিলাম, কিন্তু ও ট্রাইডের সাথে মিলে আমাকে ধোকা দিয়েছে। তো তুই যদি ওই টাকা উঠিয়ে নিতে পারিস, আমাকে কিছু দিস, তুই কিছু নিস, তো ইতোর তো টাকার দরকার। তো এই জন্য ইওয়ানের কাছে আসে আর ইওয়ান তো ইতোর ব্যাপারে সবই জানে, একে তো পুরোনো গ্যাং এর মেম্বার এবং একসাথে বড় হয়েছে, তার উপর আবার ট্রাইড গ্যাং থেকেও ও পালিয়ে এসেছে। তো এই জন্য করে কি কৌশলে কথার জালে ইতোর মনোযোগ অন্যদিকে রাখার চেষ্টা করে এবং নিজের বন্দুক বের করতে যায়, কিন্তু ইতো এটা বুঝতে পারে এবং প্রথমে ওকে হামলা করে বসে এবং ইওয়ানের বন্দুকই ইওয়ানের দিকে তাক করে। আর এইখানে ইওয়ান সারেন্ডার করে দেয় এবং বলে যে পেছনে টাকা লকারে রাখা রয়েছে আর লকারটা ওয়ার্কশপের মধ্যে, মানে যেখানে ওদের আর কি মাংস টাংস রাখে ফ্রিজার সেখানে। কিন্তু এইদিকে ওয়ার্কশপের যে লোকেরা তারা তো ওত পেতে ছিল, তারা তখন করে কি ইতোর উপরে হামলা করার জন্য রেডি হয়ে যায় এবং এইখানে একটা দুর্দান্ত ফাইটের দৃশ্য আমরা দেখতে পাই এবং আমরা দেখি যে ইতো ইওয়ানের সকল লোককে একেবারে সাফারি কিরকিরা করে দেয় এবং তারপর ভয়ে ইওয়ান করে কি ইতোকে সব টাকা দিয়ে দেয়। তবে
সাথে এটাও বলে যে আমি অলরেডি ট্রায়েড গ্যাং এর পক্ষ থেকে অর্ডার পেয়েছিলাম আর সেজন্য আমার লোকদেরকে ফাতির ফ্ল্যাটে পাঠিয়ে দিয়েছি রেনাকে মার্ডার করতে। আবার এইদিকে আমাদের দেখানো হয় একটা পুলিশ অফিসারের গ্রুপ যারা আর কি তোমার করাপ্টেড, তারা ওই ট্রায়েডের হয়ে কাজ করে এবং তারা করে কি ইতোকে সে অ্যারেস্ট করে নেয়, কিন্তু ইতো ততক্ষণে ইওয়ানকে সেখানে মেরে দিয়েছে। আর অন্যদিকে ইওয়ানের নির্দেশে তার যেসব লোক গিয়েছে ফাতির ফ্ল্যাটে, তো সেখানে ববি লিফটে ওদেরকে চিনে ফেলে আর এই কারণে সে সিনতাকে মানে ইতোর গার্লফ্রেন্ডকে সেখান থেকে পালাতে বলে। আর তারপর ববি করে কি ইওয়ানের দুজন লোককে লিফটের মধ্যে মেরে ফেলে আর তারপর নিজের শার্টের মধ্যে লোহার প্লেট ঢুকিয়ে ফ্ল্যাটের ভেতরে আসে আর তখন ওর উপর গান ফায়ারিং শুরু হয়, তবে লোহার ওই প্লেটের জন্য বেঁচে যায়। আর ওই সময় কিন্তু আমরা দেখি ফাতি এবং তার বন্ধুদের উপর মানে বিষ্ণুর উপরে ইওয়ানের লোকেরা কিন্তু বন্দুক তাক করে রেখেছে এবং ওইখানে একটা ফাইট হচ্ছিল। তবে এখানে ফাতি আর বিষ্ণু ইওয়ানের লোকদেরকে মেরে একবারে জিতে যায়। আর তারপর ফাতি ববির কাছে আসে এবং সিনতার ব্যাপারে জিজ্ঞাসা করে এবং তারপর বলে সিনতাকে এখান থেকে যত দ্রুত সম্ভব যত দূর সম্ভব পালিয়ে যেতে বলো। কিন্তু এখানে দেখা যায় ইওয়ান শালা মরার আগে এত লোক পাঠিয়েছে যে লোক আসতেই থাকে আর ফাতি বিষ্ণু এবং ববির পক্ষে এত লোকের সাথে লড়াই করা সম্ভব ছিল না। আর এর জন্য তারা করে কি দরজা বন্ধ করে দেয়। আবার ওই সময় বিল্ডিং এর নিচে এরিয়ান তার গাড়িতেই বসেছিল এবং সে নজর রাখছিল যে ফাতির বাড়িতে কি হচ্ছে। আর এখানে লক্ষ্য এই এরিয়ান, ফাতি, ববি, বিষ্ণু এবং ইতো তারা চারজন কিন্তু বন্ধু ছিল। আর এখানে যেহেতু ত্রিমুখী একটা সংঘর্ষ, তো অপেক্ষা করছিল কখন ফাতি এবং তার বন্ধুরা দুর্বল হবে তারপর ও অ্যাটাক করবে। আবার এই দিকে আমরা দেখি ইতো পুলিশের গাড়িতে অজ্ঞান হয়ে পড়েছিল আর এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখনই সে পুলিশের উপর হামলা করে দেয়। আর এই ফাইট হওয়ার কারণে পুলিশের গাড়ি উল্টে যায় এবং তারপরে ইতো করে কি সকলেই সব করাপ্টেড বা ঘুষখোর পুলিশদেরকে মেরে ফাতি বা ওর বন্ধুর ফ্ল্যাটে চলে আসে। আর এদিকে আমরা দেখি চিয়েনহু, অ্যালমা, এলিনা এবং বাকি সৈন্যদেরকেও ফাতি এবং তার বন্ধুদেরকে মারার জন্য পাঠায়, কারণ ইওয়ানের লোকেরা এখনো ওদেরকে মারতে পারেনি। তো প্রথমে এলিনা করে কি 3 জন সৈনিক নিয়ে ভেতরে প্রবেশ করে আর তার মোকাবেলা হয় ববির সাথে। তবে ববি অলরেডি অনেক ফাইট করেছে, তো এলিনার সামনে সে কিছুই করতে পারে না। এলিনা খুব সহজেই ববিকে মেরে ফেলে। আর অন্যদিকে রেইনাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বিষ্ণুর সাথে মোকাবেলা হয় হচ্ছে এলমার। আর এলমা হচ্ছে অনেক বেশি ট্রেন্ড একজন সোলজার এবং সে বিষ্ণুকেও খুব নির্মমভাবে মেরে ফেলে। আর নিজের চোখের সামনে বিষ্ণুকে মরতে দেখে ফাতি অনেক রেগে যায় এবং সে এলমার উপর আক্রমণ করে, কিন্তু এলমার সাথে পেরে ওঠে না এবং ফাতি এতে উল্টো অনেক আহত হয়। বাট তখনই এখানে আসে ফাতির বন্ধু এরিয়ান। বাট এরিয়ান তো এখন ভিন্ন দলে কাজ করছে, তবে তারপরেও সে ফাতিকে এলমার কাছ থেকে বাঁচায়। তবে এখানে বুঝতে হবে তারা দুজনে কিন্তু গ্যাং ট্রায়েডের এনফোর্সের স্কিল্ড সোলজার, তো তাদের দুজনের সেই ফাইট হয়, কিন্তু এরিয়ানের সামনে এলমা টিকতে পারে না। আর এইদিকে ফাতি বুঝে যায় যে তার বন্ধু এরিয়ানই ইওয়ান এবং তার লোকেদের কাছে এই বাড়ির ঠিকানা দিয়েছে, কারণ ইতোর কাছ থেকে এরিয়ানের খোঁজ করার পরে ফাতি এরিয়ানের সাথে যোগাযোগ করেছিল সাহায্যের জন্য। বাট এরিয়ান বলে আমি এটা না বললে আর কোনো অপশন ছিল না, ওই মেয়ের জন্য কেন তোরা নিজেদের জীবন রিস্কে ফেলবে, ওই মেয়েকে, তবে যা করেছিস ওই মেয়েকে নিয়ে আমার সাথে চল, নয়তো ট্রায়েডের লোকেরা তোকে কিন্তু কুত্তার মতো মারবে, এই মেয়ের জন্য তোরা কতক্ষণ লড়াই করতে থাকবি। বাট এই কথা শুনে ফাতি রেগে যায় এবং ফাতি বলে তুই তোর বন্ধুদের মৃত্যুর জন্য দায়ী, এবং ফাতি অনেক রাগে বন্দুক দিয়ে করে কি এরিয়ানের সাইডে শুট করে এবং বলে তোর সাথে আমি আর যাবো না, এবং রেইনাকে গাড়িতে বসিয়ে চলে যেতে লাগে। বাট তখনই এখানে ট্রায়েডের অনেক সৈনিক চলে আসে এবং ফাতের গাড়িতে ফায়ারিং করতে শুরু করে। বাট তখন ফাতেই করে কি গাড়িটা রিভার্স নেয় এবং রাইনাকে বলে তুমি গাড়ি থেকে নেমে লুকিয়ে যাও, পালিয়ে যাও এখান থেকে। আর তারপর ফাতেই করে কি গাড়ি নিয়ে ট্রায়েডের সৈনিকদের মোকাবেলা করতে এগিয়ে যায়, কিন্তু সৈনিকরাকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। আর এরপর যখনই একজন সৈনিক ফাতের ডেড বডি চেক করতে যায় তখনই আমরা দেখি অপরিচিত একটা মহিলা ওকে শুট করে দেয়। আর এই মহিলা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের একটা ডন, তবে এই সিনেমাতে তার পরিচয় দেওয়া হয়নি, তবে এই সিনেমাতে তাকে বলা হয়েছে অপারেটর। হয়তো এই সিনেমার পার্ট 2 যখন আসবে তখন হয়তো তার পরিচয় রিভিল করা হবে। তো যাই হোক, সে ওখানে মোটামুটি ক্লিয়ার করে দেয় এবং তারপর ফাতিহাকে দেখে নিশ্চিত হয় যে ফাতির মৃত্যু হয়ে গিয়েছে। আর অপারেটর চলে যাওয়ার পরে সেখানে আসে হচ্ছে আমাদের নায়ক ইতো, এবং সে তার বন্ধুদের লাশ দেখে প্রচন্ড কষ্ট পায়। আর ইতোকে দেখে তখন আবার রেইনা দৌড়ে বাইরে আসে, আর ইতো তারপর করে কি রেইনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর গার্লফ্রেন্ড শিন্তোকে কল করে বলে দ্রুত জাকার্তা ছেড়ে পালাও। তো যাই হোক, এরপর ইতো আর রেইনা আসে হচ্ছে শিন্তোর অ্যাপার্টমেন্টে, যেখানে রেইনো ইতোকে জানায় ইতোর বন্ধু ফাতি মরার আগে শেষ কি কথা বলেছিল। তো ফাতি ইতোর জন্য লাস্ট যে কথাটা বলেছিল সেটা হচ্ছে যে আমি বন্ধুত্বের জন্য লড়াই করেছি, মরার আগ পর্যন্ত হার মেনে নেইনি। তো বুঝতেই পারছো ওদের বন্ডিংটা কি ছিল। আর এরপর আমরা দেখি এরিয়ান করে কি চিওর বাড়িতে এসেছে এবং সেখানে আগে থেকে অবস্থান করছিল এলিনা। আর এলিনা তো ওকে দেখে রেগে যায় এবং এরিয়ানকে মেরে ওর যে বান্ধবী এলমাকে মেরেছে সেটার প্রতিশোধ নিতে চায়, কিন্তু চিয়েনু তখন এলিনাকে থামিয়ে দেয় এবং বলে আচ্ছা আমরা এই ব্যাপারে বসে কথা বলতে পারি। তো চিয়েনহু এরপর বলে যে আমি তোর বন্ধু ফাতি, ববি, বিষ্ণু, ইউহানকে নিশানা বানিয়েছিলাম আর তারা সবাই তোর গ্যাংয়েরই অংশ ছিল। আমি জানি তোদের একটা পুরনো সম্পর্ক রয়েছে, কিন্তু যদি জীবনে এগোতে চাস, তুই যদি
যদি 6 সিজ মালিক হতে চাস, জাকার্তার বা ইন্দোনেশিয়ার মালিক হতে চাস, তাহলে এইসব আবেগ রাখা যাবে না, পরিবার বন্ধুত্বের সম্পর্ক ছাড়তে হবে। আর যেহেতু তুই খুবই একজন কাবিলিয়ত একটা যোদ্ধা, তোকে আমি একটা লাস্ট সুযোগ দিচ্ছি তোকে মারার জন্য, আশা করছি এবার আমাকে আর নিরাশ করবি না। তো এই আরিয়ান এটা একসেপ্ট করে নেয়, তবে পরিবর্তে সে পুরো ইন্দোনেশিয়া দেখাশোনা করবে এই দায়িত্ব নিতে চায়। মানে আরিয়ান পুরোপুরি লোভে পড়ে গিয়েছে। আর ওইদিকে আমরা দেখি ইতো আর শিন্তো একটা অ্যাপার্টমেন্টে ছিল, আর তখন সেখানে অপারেটর নামে সে মেয়েটা আসে। তো ইতো তার উপর হামলা করে, দুজনের মধ্যে ফাইট হয়, কিন্তু অপারেটর ছিল আরো বেশি কৌশলী। তো সেই ইতোকে ঘায়েল করে গান পয়েন্টে নিয়ে নেয়। বাট তখনই সেখানে রেইনা আসে এবং অপারেটরকে অনুরোধ করে, প্লিজ ওকে মেরো না, ও আমাকে বাঁচিয়েছে, প্লিজ ওকে মেরো না। তো অপারেটর তখন বুঝতে পারে যে ইতো ভালো একটা মানুষ এবং সেই ইতোর সাথে বসে কথা বলে। এখানে উল্লেখ্য এই মেয়েটি, আই মিন অপারেটর যার নাম, সে ইতো এবং তার 6 গ্যাং বা গ্যাং ক্লাইড বা কি জানি নাম ভুলে গিয়েছি, এই পুরো গ্যাং সম্পর্কে সব জানে এবং হয়তো এই গ্যাং এর সাথে অপারেটরের কোনো পুরনো শত্রুতা রয়েছে, হয়তো তার পরিবারকে মেরেছে, এই জন্য এই গ্যাং শেষ করতে চায়। তো অপারেটর তখন ইতোকে জিজ্ঞাসা করে, ট্রাইড যখন পুরো গ্রামের সবাইকে মারার নির্দেশ দিয়েছিল, তুমি কেন এই বাচ্চা মেয়েটিকে বাঁচালে? তখন ইতো জবাব দেয় যে হ্যাঁ, আমি ট্রাইডের কিলিং মেশিন ছিলাম, ট্রাইডের ইশারায় আমি যে কাউকে মেরে ফেলেছি, যে কাউকে মারতাম এবং আমাদের সবসময় মৃত্যুর মুখোমুখি হতে হতো। তো আমি ইতিপূর্বে অনেককেই মেরেছি, কিন্তু যখন আমি রাইনার মতো একটা বাচ্চা মেয়ের দিকে, একটা নিষ্পাপ চেহারার দিকে আমি গুলি করতে গিয়েছি, তখন আমার ভেতরটা কেঁপে উঠেছিল। আর তখন আমি অনুভব করি যে মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। আর এই জন্য আমি সিদ্ধান্ত নেই রেইনাকে আমি বাঁচাবো, জীবন অন্তত একটা ভালো কাজ করব। তো এই কথা শুনে অপারেটর বলে গুড লাক, আর সেখান থেকে চলে যায়। আর এর পরের দৃশ্যে আমরা দেখি এরিয়ান তার বন্ধু ইতো এবং অন্য সাথীদের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। এবং একসময় ওরা যেটা করতো, ওরা একটা সাব গ্যাং ছিল, ওরা ট্রাইড গ্যাং এর কাছ থেকে বিভিন্ন ড্রাগস মাস্ক কিনে ওরা করতো কি বিভিন্ন জায়গায় বিক্রি করতো। কিন্তু একটা সময় ওরা করেছিল কি, ট্রাইড গ্যাং থেকে বাকিতে মারলে সেটা মেরে দিয়েছিল, আর এই কারণে ট্রাইড গ্যাং এর সাথে শত্রুতা হয়। আর ওটা করেছিল হচ্ছে ববি নামের ওই বন্ধুটা। তো ববিকে বাঁচাতে মূলত এরিয়ান আর ইতো ট্রাইড গ্যাং এ যোগ দিয়েছিল। তবে এই বুদ্ধিটা এরিয়ানেরই ছিল, যাতে ববি সহ বিষ্ণু এবং ফাতি ওদেরকে বাঁচাতে পারে। তবে তারপরেও এরিয়ান করে কি, তার ভাবনার উপর কন্ট্রোল করে এবং ইতোকে কল করে ওদের পুরোনো আস্তানায় দেখা করতে বলে। বাট তখনই অপারেটর আবার ইতোর কাছে আসে এবং বলে যে দেখো, আমার মূল উদ্দেশ্য হচ্ছে ওই ট্রাইড গ্যাংকে শেষ করা, আর এ ব্যাপারে আমি তোমার সাহায্য চাই। কিন্তু তোমার বন্ধু এরিয়ান যে তোমাকে ডেকেছে ওই আস্তানায়, সেখানে কিন্তু যেও না, ও পুরো জাল বিছিয়ে রেখেছে। তবে তারপরেও ইতো বলে আমি ওর সামনাসামনি গিয়ে সব খতম করতে চাই। তবে এখানে ইতো অপারেটরের কাছে একটা হেল্প চাই, সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে না আসছি ততক্ষণ তুমি প্লিজ এই রেনাকে সুরক্ষিত রাখবে, আর যদি আমি ফিরে না আসি তাহলে ওকে তুমি দেখো। তো এরপরই তো গিয়ে পৌঁছায় সেই জায়গাতে, ওই আস্তানা, এবং গিয়ে দেখে ট্রাইডের অনেক সৈনিকরা আগে থেকে সেখানে উপস্থিত। তো ইতো গিয়েই সেখানে ফাইট করতে শুরু করে। আর অন্যদিকে চিয়েনু করে কি, এলমা আর এলেনাকে পাঠায় সিনতার অ্যাপার্টমেন্টে রেইনা নামের ওই ছোট্ট মেয়েটাকে হত্যা করতে। বাট ওখানে তো অপারেটর রয়েছে এবং অপারেটরে তো খুব ডেঞ্জারাস এবং সে আগে সকল সৈনিককে মেরে ফেলে। আর তারপর অপারেটরের মোকাবেলা হয় এলমা আর এলিনা সুন্দরীর সাথে। তো এখানে বেশ কিছুক্ষণ আমরা ক্যাট ফাইট দেখি এবং তোমরা কি জানো মেয়েদের ফাইটকে ক্যাট ফাইট বলা হয়। তবে লাস্টে আমরা দেখতে পাই অপারেটর একাই ওই দুইটা মেয়েকে সাফারি কিরকিরা করে দিয়েছে। আর অন্যদিকে আমরা দেখি পুরনো আস্তানায় সিয়েনুর যে স্নাইপার ছিল, সে যখন ইতোকে গুলি করে মারবে, এরিয়ান করে ওই স্নাইপারকে মেরে ফেলে। মানে হাজার হলে বন্ধুত্ব মনে মনে একটু আছে, কিন্তু লোভ সামলাতে পারে না। তবে তারপরে এরিয়ানের ইতো মুখোমুখি হয়। তবে ইতো তো অনেক রেগে রয়েছে, বুঝতেই পারছো, সব বন্ধু মারা গিয়েছে এরিয়ানের জন্য। তো এখানে ইতো পুরো দোষ এরিয়ানের উপরে দেয়, বাট এরিয়ান এখানে সকল দোষ ইতোর উপরে দেয়, যে তুই যদি ওই আকাম না করতে, বাচ্চাকে না বাঁচাতে যেতে, তাহলে আমার বন্ধুরা বেঁচে থাকতো। আর এখন যেহেতু এত দূর আমরা এসেই গিয়েছি, পেছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই, ঠিক আছে তোকে মেরে 6 মেন আমি হব। বাট তখন ইতো বলে, তুই কি ভাবছিস এই গ্যাং ট্রাইডকে তুই চিনিস? ওরা তোকে শুধু ব্যবহার করছে, মানে চিয়েনু তোকে ব্যবহার করছে, প্রয়োজন হলে ওরা তোকেও সরিয়ে দেবে। বাট এই কথা শুনে এরিয়ান রেগে যায় এবং ইতোকে হামলা করে। দুই বন্ধুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তো ইতো এরিয়ানকে ঘায়ল করে ফেলে ঠিকই, কিন্তু প্রাণে মারে না। আর তারপর ইতো এখান থেকে চলে যায়। আর এরিয়ান তখন নিজের বন্দুক বের করে ইতোর দিকে গুলি করে। তবে সে ইতোকে গুলি করে না, জাস্ট গুলিটা সাইডে করে, মানে রাগটা বেড়ার উপর দিয়ে দেয়। মানে এখানে কোনো বন্ধুই কাউকে মারতে পারে না সরাসরি আর কি। কিন্তু ইতো চলে যাওয়ার পরে এখানে আসে হচ্ছে ট্রাইড গ্রুপের কমান্ডার চিয়েন উ, এবং ইতো এখান থেকে জীবিত বেরিয়ে গিয়েছে এটা দেখে সে রেগে যায় এবং এরিয়ানের উপর রাগ করে। কিন্তু এরিয়ান যখন চিয়েন উর দিকে বন্দুক তাক করে এবং গুলি করে, তখন দেখা যায় এরিয়ানের গুলি শেষ হয়ে গিয়েছে। তো চিয়েনু তখন বলে, তার মানে তোকে একটা বড় শাস্তি দিতে হবে। আর তখনই চিয়েনু তার সাথে থাকা সৈনিকদেরকে আদেশ দেয় এরিয়ানকে মেরে ফেলতে। আর তারপর এরিয়ানকে ঝাঁঝরা করে ফেলা হয়। আর এরপর আমরা দেখি অপারেটর রেইনাকে সুরক্ষিতভাবে বাঁচিয়ে ইতোর কাছে নিয়ে এসেছে। আর তারপর ইতো রেইনাকে একটা শিপে উঠিয়ে দেয়, মানে কোরিয়া যাওয়ার জন্য। কিন্তু সে নিজে যায় না, কারণ পেছনে পুরো গ্যাং পড়ে রয়েছে এবং সে রেইনাকে বিদায় জানায়। আর ইতো গাড়িতে এসে বসে। আর তখনই ইতো দেখতে পায় যে চিয়েনু তার পুরো গ্যাং নিয়ে ওকে মারার জন্য পোর্টে প্রস্তুত। বাট ইতোর কোনো এখন আর ভয় নেই, ওদেরকে থামাতে হবে, রেনা যাতে এখান থেকে নিরাপদে যেতে পারে। তো এই জন্য সে নিজের গাড়ির স্পিড বাড়িয়ে ওই সৈনিকদের দিকে যেতে থাকে। আর চিয়েনুর সৈনিকরাও তখন ইতোর গাড়িতে গুলি করতে করতে একবারে ঝাঁঝরা করে দেয়। আর সিনেমাটি
এখানেই শেষ হয়ে যায়, মানে এন্ডিংটা পুরোপুরি দেখানো হয়নি। হয়তো বোঝানো হয়েছে সবাই মারা পড়লো আর রেইনা হয়তো কোরিয়া গিয়ে পৌঁছাবে, তবে এটার সেকেন্ড পার্ট আনা উচিত ছিল আর কি। সিনেমাটা আমার কাছে তো ভালোই লাগছে ভাই। তবে যেহেতু এই সিনেমাটি এসেছিল 2018 সালে, মনে হয় না এই সিনেমাটির সেকেন্ড পার্ট আসবে। আর এখানে কয়েকটা ফ্যাক্ট বলি সিনেমার সম্পর্কে। এই সিনেমাতে আমরা যে ইতোর গার্লফ্রেন্ডকে দেখেছি শান্ত, ও কিন্তু আসলে ইন্দোনেশিয়ানি, কিন্তু ওর মা হচ্ছে ফ্রান্সের, বাবা হচ্ছে ইন্দোনেশিয়ান, যার জন্য একটু ডিফারেন্ট কাইন্ড হয়েছে। আর এই সিনেমার যে নায়ক ছিল ইতো, এই ইতো কিন্তু অ্যাকশন সিনেমার হিরো, এবং ইন্দোনেশিয়ান একটা জনপ্রিয় সিনেমা রয়েছে দ্য রেইড, এছাড়াও মর্টাল কম্ব্যাট যেটা হলিউডে তৈরি হয়েছিল, এবং মর্টাল কম্ব্যাট 2 সেই সিনেমাতেও সে নায়ক ছিল, মানে মোটামুটি ইন্টারন্যাশনাল নায়ক আর কি। এবং ওর অনেক হাইফাই ভালো সিনেমা রয়েছে, আর তোমরা যদি চাও ওর আরো ভালো সিনেমা আমরা হয়তো আনতে পারি। তো যাই কেমন লেগেছে এই ইন্দোনেশিয়ান অ্যাকশন সিনেমাটি কমেন্ট অবশ্যই বলবে, এবং এখন আমাদের প্রত্যেকটা চ্যানেলে যে কালেকশনের সিনেমাগুলো আসছে এগুলো কেমন লাগছে তোমাদের সেটাও কমেন্টে জানিও। এবং এখন থেকে আমাদের সব চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও আসবে, তো তোমাদের একটু রেগুলার হতে হবে ভাই। তো আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।